বাবা, কি হলো তোমার? তুমি কি ঠিক আছো? বাবা, এ কি হলো তোমার? চোখ খোলো বাবা, কি হলো তোমার? আরে কি হয়ে গেল তোমার? তুমি চোখ খুলছো না কেন? অবনী, ধর মা, তোর বাবাকে ঘরে নিয়ে চল। বাবা, তোমার কেমন লাগছে? কি হয়েছে বলো? মা, বাবা কিছু বলছে না কেন? অবনী মা, তুই বৈদ্যবাবুকে ডেকে নিয়ে আয়। মনে হচ্ছে তোর বাবা অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, তুমি বাবার কাছে থেকো। হ্যাঁ মা, তুই বৈদ্যবাবুকে ডেকে আন, আমি এখানেই আছি। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? হঠাৎ এভাবে পড়ে গেলে কেন? চম্পা, আমার মনে হচ্ছে অবনী একদিন না একদিন সত্যি জেনে যাবে। আজ আজ রূপা খালা ওকে কিছু বলতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ও কিছু জানতে পারেনি। তার আগে আমি চলে এসেছিলাম। রূপা খালা ওকে কিছু বলার সুযোগই পায়নি। আমি তো ভয়ে ছিলাম। আমিও তো ওই ভয়েই আছি। যদিও জেনে যায় যে আমরা তার আসল বাবা মা নই, তাহলে কি হবে বলো তো দেখি? ও কি ও কি আমাদের ছেড়ে চলে যাবে? আমরা ওকে নিজের মেয়ের মতো মানুষ করেছি। ও আমাদের অনেক ভালোবাসে। ও আমাদেরকে ছেড়ে কখনোই যাবে না। তুমি এত চিন্তা করো না। কিন্তু কিন্তু সত্যি তো আর লুকানো যায় না অবনীর মা। যদিও যদি ও জানতে চায়, তাহলে আমরা ওকে কি বলবো? ও আমাদের মেয়ে, আমরা ওকে হারাতে চাই না। বৈদ্য কাকু, আপনি কি বাড়িতে আছেন? আরে কে? অবনী যে। তাই এখানে কেন তুই? এত চিন্তিত কেন লাগছে তোকে? সব কিছু ঠিক আছে তো? আমার বাবা খুব অসুস্থ, আপনি কি একবার তাকে দেখতে আসবেন? ঠিক আছে অবনী, তুই যা, আমি এক্ষুনি আসছি। কাকু, এখনই যেতে হবে। কেন রে? কোনো বড় বিপদ হয়েছে নাকি? না কাকু, বাবা হঠাৎ মাটিতে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দাঁড়া, ওই ওষুধের বাক্সটা নিয়ে নি। আমার সাথে কথা বলতে বলতে বাবার এই অবস্থা হয়েছে। আমি কেমন কিছু বলেছি যা বাবা সহ্য করতে পারেনি? অবনী, তোমাকে কখনো বলা হয়নি, কিন্তু কি অপূর্ব মায়াবী তুমি। সেনাপতি অর্গবান, এ কি করছো তুমি? রাজকুমার, আপনার মন কোথায়? তলোয়ার চালানোর সময় এত অসতর্ক হলে এভাবেই বিপদ হতে পারে। আমি এখন হয়তো অপ্রস্তুত ছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে থাকবো না। রাজকুমার আদিত্য, আপনি তো আগে কখনো এত বেখেয়ালি থাকতেন না। বেশ কিছুদিন ধরেই কি হয়েছে আপনার বলুন তো? অবনী, অবনী, কোথায় অবনী? সেনাপতি, তুমি তো সেদিন ছিলে আমার সঙ্গে। তুমি কি দেখোনি অবনীর চোখ দুটো কত মায়াবী, তার হৃদয় কত পবিত্র? আমি তাকে সন্দেহ করেছি, কিন্তু এখন বুঝতে পারছি সে আমার সবচেয়ে কাছের বন্ধু। রাজকুমার, আপনি রাজপুত্র, আপনার দায়িত্ব রাজ্য চালানো। একজন সাধারণ মেয়ের জন্য এতটা আবেগপ্রবণ হলে চলবে না। সেনাপতি, অবনী সাধারণ কোনো মেয়ে নয়। সে আমার জীবন বাঁচিয়েছে, আমি তাকে বিশ্বাস করি।
তুমি তো সেদিন ছিলে সেখানে। বলো আমায়, অবনী কি আমাকে চাইলেই হত্যা করতে পারতো না? হ্যাঁ পারতো, কিন্তু কিন্তু সে করেনি, কারণ সে বিশ্বাসঘাতক নয়। কিন্তু আমি তাকে ভুল বুঝেছি। মহারাজ, এত জরুরি সভা আয়োজন করলেন কেন? কোনো জরুরি খবর দেওয়ার আছে কি? হ্যাঁ মন্ত্রী, আমাদের তো শত্রুর অভাব নেই। জি মহারাজ, শত্রু তো থাকবেই। হ্যাঁ, এই শত্রুদের নজর আমার একমাত্র ছেলে আদিত্যের উপর। তাই আমি ভাবছি আদিত্যকেই রাজা বানাবো। এ তো উত্তম চিন্তা মহারাজ। রাজকুমার আদিত্য রাজা হওয়ার যোগ্য। সে নিশ্চিত এই রাজ্য সামলাতে পারবে। হ্যাঁ, কিন্তু তার আগে আমি আমার রাজকুমারের বিবাহ দিতে চাই। বিবাহ? কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, সব রাজ্যে সংবাদ পাঠাও, রাজকুমার আদিত্যের জন্য রাজকন্যা চাই। আমি তাকে বিবাহ দেব। মহারাজ, আদিত্য রাজকুমার, তার বিবাহ রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আমাদের বিবাহ করানোটা উচিত হবে না। এখন শত্রুদের নজর আমাদের উপর। মন্ত্রী, তোমাকে যা বলেছি তুমি তাই করো। জি মহারাজ, আমি এক্ষুনি সংবাদ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজই আশেপাশের বন্ধুরাজ্যে এই সংবাদ পাঠিয়ে দাও। রমেশ, তোমাকে এখন বিশ্রাম নিতে হবে। দুশ্চিন্তার কারণে তোমার শরীর অসুস্থ হয়ে পড়েছে। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? বাবা, তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করো? ও কিছু না মা, তুই যা, বৈদ্য বাবুকে এগিয়ে দিয়ে আয়। কাকু, বাবা কি সত্যি ঠিক হয়ে যাবে? হ্যাঁ অবনী, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা ঠিক হয়ে যাবে। বাবা, তুমি কি নিয়ে দুশ্চিন্তা করো? আমি তো এখন ফিরে এসেছি, আর কখনোই কোথাও যাব না তোমাদের ছেড়ে। আমি জানি তুই আমাদের ছেড়ে কখনোই যাবি না। চল, এখন বাবা মেয়ের উপর সারাদিন অনেক ধকল গেল, এবার খাবার খেয়ে নে। মহারাজ, আদিত্যকে না জানিয়ে আপনি ওর বিবাহের সংবাদ পাঠিয়ে দিলেন। রানী, এটাই সঠিক উপায় আদিত্যকে ওই কাঠুরিয়ার মেয়ের কাছ থেকে দূরে সরানোর। অবনী, অবনী তো ভালো মেয়ে, আপনি শুধু শুধু তাকে নিয়ে সন্দেহ করেন। রানী, সে ভালো হোক আর খারাপ হোক, আমি চাই না আমার ছেলে একজন রাজকুমার হয়ে একজন সাধারণ মেয়ের জন্য আমার মুখের উপর কথা বলুক। আমি মা বাবাকে আর কোনো কষ্ট দিতে চাই না। আমার জন্য তারা অনেক কষ্ট সহ্য করেছে। এখন থেকে আমি রোজ কাঠ কাটতে আসবো। বাবা মাকে যে করেই হোক ভালো রাখবো। আরে অবনী যে, কতদিন পর তোকে দেখলাম। সেই তো কোথায় পালিয়ে গিয়েছিলি, তারপর থেকে তোর আর কোনো খবর ছিল না। আমি না বললে তো গ্রামের কেউ জানতোই না যে রমেশের মেয়ে এমন। দাদু, তুমি কিভাবে পারলে আমাকে এই অপবাদ দিতে? তুই মেয়ে মানুষ, তোরই দোষ। বাড়ি থেকে দূরে কোথাও গেলে তো এমন অপবাদ আসবেই। আজ তোমার কারণে আমার বাবা অসুস্থ। পুরো গ্রামের মানুষদের কথা শুনে আমার বাবার এই অবস্থা হয়েছে। এর জন্য তুমি দায়ী।
নিজের দোষ সবাই লুকানোর চেষ্টা করে, বুঝলি? দাদু কি সত্যি বলল? আমার জন্যই বাবার এই অবস্থা? খালা কি বলতে চেয়েছিল? যা শুনতেই বাবা অসুস্থ হয়ে পড়ল? না, কিছু তো একটা আছে যা আমি বুঝতে পারছি না। অবনী, বাতাসের গতিবিধি ভালো না, ঘরের ভেতরে আয় মা। হ্যাঁ মা, এখনই আসছি। হয়তো আদিত্যের সাথে থেকে থেকে তার মতো আমিও বেশি ভাবতে শুরু করেছি। সেও তো আমাকে সন্দেহ করেছিল, কত সহজে আমাকে ভুল বুঝেছিল। আদিত্য, এ তুমি কি করতে যাচ্ছ? আমাকে বিশ্বাস করো, আমি অবনী। হ্যাঁ, সব দোষ আদিত্যের। ওর সাথে যদি আমার দেখা না হতো, আমাকে যদি কারাগারে বন্দি না থাকতে হতো, তাহলে বাবা মায়ের এত কথা সহ্য করতে হতো না। আদিত্য, সে এখন কি করছে? সে কি আমাকে ভুলে গেছে? অবনী, তোমাকে কেন আমি ভুলতে পারছি না? তুমি এখন কোথায় অবনী? তুমি কি আমাকে ভুলে গেছো? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কেন জানি এখন মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বন্ধুরা, অবনীর রহস্যময় অতীত কি প্রকাশ পাবে? আদিত্য কি অবনীর সাথে আবার দেখা পাবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।